জীবন সুস্থ সমাজ সবারই কাম্য, কিন্তু এই সুস্থ জীবনের পথে এবং একই সাথে সুস্থ সামাজিক প্রেক্ষাপটের পথে এক বড় অন্তরায় হচ্ছে মাদকের আগ্রাসন। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাদকের আগ্রাসন নিয়ে কথা বলবো এবং যে বিশেষ বিষয়টি নির্ধারণ করেছি সেটি অবশ্য এই বছরের মাদকাসক্তি প্রতিরোধ দিবসের একটি স্লোগান, মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধী সমাধান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আজ নিয়ে এসেছি একজন বিশেষ ব্যক্তিত্বকে। আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা, 21শে পদকপ্রাপ্ত এবং শব্দ সৈনিক অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। স্যার, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? জি, ভালো আছি। স্যার, আপনি বহু বছর ধরে সমাজ সেবায় কাজ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সেটা একটি অংশ, এবং তারপর আপনি কখনো থেমে যাননি আসলে সামাজিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করবার ক্ষেত্রে, এবং তার মধ্যে একটি বিশেষ দিক হচ্ছে মাদকের নির্মূল। আপনি এই বিষয়ে বহু বছর ধরে কাজ করছেন এবং মাদক প্রতিরোধে বাংলাদেশে যারা অগ্রগামী হিসেবে আছেন আপনি তাদের মধ্যে একজন। ধন্যবাদ। স্যার, শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে, আপনি আপনার দিক থেকে কিভাবে কাজটি শুরু করেছিলেন? মাদকের যে বিভিন্ন গবেষণা হয়েছে পৃথিবীতে এবং আমাদের দেশেও, তাতে দেখা যায় যে মাদকাসক্তির নাটের গুরু হচ্ছে ধূমপান, মানে সিগারেট স্মোকিং, তামাক। এবং এটা নিয়ে কিন্তু আমি প্রথমে আন্দোলন শুরু করি আজ থেকে প্রায় 40 বছর আগে। প্রথম টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, তখন তো কোনো চ্যানেল ছিল না। বাংলাদেশ টেলিভিশনে 1984 সালে প্রোগ্রাম করি ধূমপান নিয়ে। এতে বিপুল সাড়া জাগিয়েছিল, মানে প্রতিটা ঘরেই এই ধূমপান সম্পর্কিত বিষয়টা সেরকম আলোচনায় ছিল না, কিন্তু এর ক্ষতিকর যে বৈজ্ঞানিক দিকগুলো সেগুলো, আমি ইংল্যান্ডে একটা ফেলোশিপে গিয়েছিলাম পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার্থে। সেখান থেকে আমি সেই আমার কোর্সের মধ্যেই সেগুলা দেখিয়েছিল আমাকে লন্ডন ইউনিভার্সিটিতে। আমি সেগুলো কালেক্ট করে নিয়ে আসছিলাম, ভিডিও ফুটেজগুলো, সেগুলো নিয়ে আমি বিটিভিতে প্রোগ্রামটা করি, যে ক্ষতিকর দিকগুলো, যে ধূমপান যে ফুসফুসকে আক্রান্ত করে, হৃদপিণ্ডকে আক্রান্ত করে, ব্রেইনে আক্রান্ত হয়, লিভার কিডনির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত করে, সেগুলো আমি দেখিয়েছিলাম। ওই থেকে আমি একটা অনুপ্রেরণা পাই, যে টেলিভিশনে যখন দেখানো হলো দর্শকরা আগ্রহী হলো এবং এই ধরনের প্রোগ্রাম আরও করার জন্য চিঠি লেখা শুরু করলো। তার থেকে আগ্রহ নিয়ে আমি এই ধরনের একটি বিষয়কে নিয়ে আন্দোলন করার জন্য আমার একটা ইচ্ছা হলো। এরপরে 1987 সালে আবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাই। সেখানে যাই একটা ড্রাগ প্রিভেন্টিভ প্রোগ্রামে, ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিসের একটা প্রোগ্রামে। সেখানে প্রায় 9টা স্টেটে আমেরিকায় আমাকে ঘুরিয়ে দেখিয়েছিল যে ড্রাগ রিহ্যাব সেন্টারগুলো কিভাবে তৈরি হয় এবং এখানে চিকিৎসাগুলো কিভাবে হয়। তা আমি আমেরিকার 9টা স্টেটে ঘুরে ঘুরে দেখেছিলাম রিহ্যাব সেন্টারগুলো। ফিরে এসে 1989 সালে আমি এই মানস, যেটা আমার মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা, আমার সংগঠন, সেটা আমি মানে তৈরি করি। বিভিন্ন শিল্পী, খেলোয়াড়, অঙ্কন শিল্পী, অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী, এই ধরনের সেলিব্রিটিদের নিয়ে আমি এই সংগঠনটি গড়ে তুলি। সেলিব্রিটিদেরকে ইনক্লুড করার আইডিয়াটা স্যার কিভাবে? সেলিব্রিটি ইনক্লুড করার আইডিয়াটা ছিল এরকম, যে আমি যখন স্কুল প্রোগ্রামগুলোতে যাই, প্রিভেন্টিভ প্রোগ্রামে এই বিষয়ের উপর আলোচনা করতে, তখন কিন্তু সাদামাটা অনুষ্ঠানে কেউ কথা শুনতে চায় না। তখন যখন একটা সেলিব্রিটি আসে, যেমন আমার অনুষ্ঠানে আমার সংস্থার সঙ্গে প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ছিলেন, বিখ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ছিলেন, তারপরে সুবীর নন্দী, তপন চৌধুরী, খুরশিদ আলম, এরকম সেলিব্রিটি, তারপরে খেলোয়াড়দের মধ্যে অনেকেই ছিলেন, এবং তাদের নিয়ে আমি এই ধরনের বিভিন্ন মানে প্রিভেন্টিভ প্রোগ্রামগুলো স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করলাম। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অ্যাওয়ারনেস, এবং ওদেরকে দেখার জন্য তখন শিক্ষার্থীরা খুব মানে উৎসাহ দেখাতো যে এইসব শিল্পীরা অনুষ্ঠানে আসবে এবং তাদেরকে দেখা যাবে, একটা অটোগ্রাফ নেওয়া যাবে। এর থেকে আমরা মেসেজগুলো তাদেরকে দিতে পারতাম খুব তাড়াতাড়ি। যখন তারা বলতো স্টেজে উঠে যে তোমরা কখনো মাদক গ্রহণ করবে না, ধূমপান করবে না, এটা করলে এইরকম ফুসফুসে ক্যান্সার হয়, তখন তারা কিন্তু আগ্রহ ভরে শুনবে।
আচ্ছা, এইটা একটা বিশেষ কাজ হয়, মানে এই ধরনের সেলিব্রিটি নিয়ে কাজ করলে। মানে একজন সেলিব্রিটি যখন কোনো মেসেজ দেন সেটার গুরুত্ব অন্য যে কারো বক্তব্যের থেকে অনেক বেশি প্রাধান্য পায় এবং অ্যাট্রাকটিভ হয়, এবং বিশেষ করে তরুণদের কাছে যেমন তাদের ফ্যান যারা থাকে তারা কিন্তু আরো বেশি আগ্রহী হয়ে যায়। সুতরাং এই ধরনের একটা প্রথম এই ধরনের সংগঠন আমি বাংলাদেশে করলাম, মানুষ সেলিব্রিটিদের নিয়ে। এরপরে বহু বছর এইসব শিল্পীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এখনো তারা আছেন, হয়তো সরাসরি আমার মানে কার্যকরী পরিষদে নাই, কিন্তু উপদেষ্টা হিসাবে এখনো কাজ করছেন তারা, বড় বড় সেলিব্রিটিরা। এবং আমি তাদের নিয়ে কাজ করাতে তারাও বেশ আনন্দ পেয়েছেন এবং বলেছেন এই ধরনের সমাজসেবামূলক কাজ করতে আমাদেরও ভালো লাগে। ইলিয়াস কাঞ্চন পরবর্তীতে আমি প্রথম তাকে এই সংগঠনে এনেছিলাম। পরবর্তীতে তার স্ত্রী মারা যাওয়ার পরে নিরাপদ সড়ক হলো, তারপরে শেষ তার নিজের সংগঠন করলো। কিন্তু আমার এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে কিন্তু সমাজসেবামূলক কাজে আমি প্রথমে তাকে নিয়ে আসি, এবং প্রথম যে টেলিভিশন প্রোগ্রামটা করেছিলাম সেখানেও সে ছিল, যে সে বলছিল যে আমার যারা ভক্ত আছে, অনুরাগী আছে, তারা যদি আমাকে ভালোবাসে তবে আজ থেকে সিগারেট ছেড়ে দিন। এই ধরনের বক্তব্যগুলো আমি তাদের দিয়ে দেওয়াতাম। তো এগুলো বিশেষ কাজ করেছে, এবং আমার যে অনুষ্ঠানটা প্রতিদিন রাত্রে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো, দীর্ঘদিন প্রায় কয়েক যুগ ধরে আমার এই প্রোগ্রামটা ফিলার হিসেবে দেখানো হতো, এবং আমার শেষ বক্তব্য ছিল প্রতিটি ঘরে ছাইদানি আজ থেকে হোক ফুলদানি। এইগুলো খুব টাচি বিষয় নিয়ে কথা বলতাম, যে ফুলদানিটা এস্ট্রেটা ফেলে দিয়ে ফুলদানি রাখো, এতে আরো সুন্দর লাগবে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই বিষয়গুলোকে নিয়ে আমি প্রথম যখন কাজ শুরু করলাম দেখলাম অনেকেই আগ্রহী হলো, এবং এই বিষয়গুলোকে এখনো যখন আমি রাস্তাঘাটে হাঁটি, এত বছর পরে 40-50 বছর হয়ে গেছে, তখনও মানুষ কিন্তু আমাকে দেখে বলে যে আপনাদের ওই অনুষ্ঠান দেখে আমি ধূমপান ছেড়ে দিয়েছি। তো এটা তো একটা বিরাট মানে আমি বলবো যে সার্থকতা, একটা অনুষ্ঠানের সার্থকতা, এই ধরনের প্রোগ্রামের সার্থকতা। যখন মিডিয়াতে কেউ এই ধরনের কথা বলে, এবং মিডিয়া কিন্তু খুব একটা শক্তিশালী প্রচার মাধ্যম, যখন মানুষ মিডিয়াতে দেখে যে টেলিভিশনে বলছে বিশেষজ্ঞরা বা সেলিব্রিটিরা, তখন কিন্তু তারা এটাকে গুরুত্ব দেয়। এবং ফ্যামিলি মেম্বার্স যারা, যেমন স্বামী যেমন ধূমপান করেন, তখন টেলিভিশনে বলছে যে ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হয়, তখন স্ত্রী বলছে দেখো তোমার কিন্তু ক্যান্সার হয়ে যাবে। তার বাচ্চা সন্তানটি বলছে বাবা তুমি কি মারা যাবে, তোমার ফুসফুসে ক্যান্সার হয়ে যাবে, তুমি তো ধূমপান করো। তখন সেন্টিমেন্টাল ইস্যু, কিন্তু এরকম অনেক ঘটনা হয়েছে যে আমার অনুষ্ঠান দেখে তার পিতা তার সন্তান যখন এইসব কথা বলছে, তখন তার মাথায় হাত দিয়ে বলছে না মা আমি আর ধূমপান করব না, আমি তোমাদের ছেড়ে দুনিয়া থেকে যেতে চাই না, মরতে চাই না, আমি তোমার মাথা ছুঁয়ে শপথ নিলাম, আমি আজ থেকে ছেড়ে দিলাম। এইগুলা কাজ কিন্তু হয়েছে অনুষ্ঠানের মাধ্যমে। তো আমি মনে করি বিরাট একটা সার্থকতা ছিল। এরপর থেকে আমি খুবই আগ্রহী হয়ে গেলাম যে মানুষের এত উপকার করা যায় যে সংগঠনটি নিয়ে এবং যে বিষয়টি নিয়ে, সেটা আমি কখনো ছাড়বো না। তাই আমি ডাক্তারি জীবন, আমার চিকিৎসা আমার পেশা, এবং আমার নেশার মধ্যে সঙ্গীত চর্চা, কালচারাল অ্যাক্টিভিটিস, কিন্তু আমি সমাজসেবামূলক কাজটাই কিন্তু আমি এখনো ধরে রেখেছি। আমি এখনো এই 40 বছর যাবত এটা নিয়ে আন্দোলন করি এবং ফুল টাইম দিচ্ছি। আমি মানে এটা না যে আমি সংগঠনটি ছেড়ে দিচ্ছি, আমার সংগঠন এখনো কার্যকরী পরিষদ যেমন কার্যক্রম তার পরিচালনা করছে দেশব্যাপী। আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি, বিভিন্ন জেলায় আমাদের শাখা আছে। আমরা বিভিন্ন জাতীয় পর্যায়ে, যেমন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি, সেখানে আমি ন্যাশনাল কমিটি মেম্বার। তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স, সেখানে আমি জাতীয় টাস্ক ফোর্সের মেম্বার। সুতরাং জাতীয় পর্যায়ে যে মানে বিষয়গুলোকে নেওয়া হয়, মানে আমাদের মিটিংগুলোতে গ্রহণ করা হয় যেসব সিদ্ধান্তগুলো, সেগুলোরও একজন আমি সদস্য। সুতরাং জাতীয় পর্যায়ে আমার নিজস্ব ব্যক্তিগত পর্যায়ে সামাজিকভাবে আমি এটা নিয়ে এখন নিয়মিতভাবে কাজ করছেন, এবং এটা আমাদের জন্য স্যার অনেক বড় সৌভাগ্যের ব্যাপার যে আপনি বললেন 40 বছর ধরে এটা আপনি কন্টিনিউ করছেন। এই যে একটা জিনিস শুরু করা এবং তারপর সেটা ধরে রাখা, এটা অনেক বড়। এটা কিন্তু হয়েছে কিন্তু আমাদের জনসাধারণের জন্য, মানে তারা যে আমাকে ফিডব্যাকটা রেখেছেন, সেটা পেয়ে যে আপনিও নিজে এটা হোল্ড করেছেন, সেটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য বয়ে নিয়েছে। একটা ছোট বিরতির সময় হইল স্যার, আমরা এসে আবার কথা বলছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরীর সাথে। একটা ছোট বিরতি নিয়ে এখনই ফিরছি।
প্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাই আবারও ফিরে এসেছি। আমি নুসরাত রহমান এবং সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। আজ আমাদের আলোচ্য বিষয় মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধী, সমাধান। স্যার, যেখানটায় ছিলাম যে আপনি তো কাজ করছেন, আপনি বললেন 40 বছর হয়ে গেল আপনার এই সমাজসেবামূলক এই আন্দোলনটির সাথে কাজ করবার। এই যে মাদক বিরোধী কার্যক্রম, এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাতীয় পর্যায়ে কি ধরনের পরিবর্তন আনা সম্ভব হয়েছে যেটা খুব দৃশ্যমান? আমাদের দেশে ধূমপানের যে অবস্থাটা ছিল, জি, আগে 5-7 বছর আগে, এখন ছিল 43.3%। 15 বছরের উপরে যারা, তাদের মধ্যে তামাক ধূমপানের মানে ব্যবহারটা ছিল। কিন্তু বিগত প্রায় 5 বছরে আমাদের আন্দোলনের ফলে এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের ফলে, বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের কার্যক্রমের ফলে এখন কিন্তু এটা নেমে এসছে 35.3 ভাগে, অর্থাৎ প্রায় 8% কমে গেছে তামাক গ্রহণকারীর সংখ্যা, ধূমপান গ্রহণকারীর সংখ্যা, জর্দা গ্রহণকারীর সংখ্যা। সুতরাং এটা একটা পজিটিভ সাইড। এবং আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়ে এই তামাক নিয়ন্ত্রণ আইনটি কিন্তু 2013 সালে আবার একটু মডিফাই করা হয়েছে। 2005 সালে প্রথম যখন তামাক নিয়ন্ত্রণ আইন হয়েছিল, তখন কিন্তু তার মধ্যে জর্দা, গুল, দোক্তা, খৈনির সংশ্লিষ্ট করা ছিল না। 2013 সালে সেগুলাকেও আনা হয়েছে, ধোঁয়াইন তামাকগুলা, যেগুলা অবশ্যই ক্ষতিকর। এবং পিকচারালস ওয়ার্নিংসগুলো, এখন সিগারেটের প্যাকেটে দেখবেন যে ছবি সহ অ্যালার্মিং ইয়েগুলো থাকে, যে ফুসফুসে ক্যান্সারের ছবি থাকে, হৃদরোগের ছবি থাকে, তারপরে বিকলাঙ্গ শিশুর ছবি থাকে, যেগুলো তামাকের ক্ষতিকর প্রভাবে হয়। তো সেগুলো মানুষ এখন দেখতে পাচ্ছে। তারপরে এখন অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ হয়ে গেছে, নো বিজ্ঞাপন, বিলবোর্ড, সাইনবোর্ড কিছু নাই, কোনো স্পন্সর করতে পারে না তামাক কোম্পানি। এগুলো আমাদের সার্থকতা যে তামাক কোম্পানিকে মানে এখন নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়েছে। তবুও তাদের আগ্রাসন, যেহেতু তারা ব্যবসা করে এটা, তবুও খুব ছলচাতুরি করে তারা সরকারের মধ্যে ঢুকে যেতে চেষ্টা করে বারবার বিভিন্নভাবে। আমরা যখন ট্যাক্স বাড়ানোর কথা বলি তামাকের উপরে, তখন সেটা বাড়াতে দেয় না, সরকারকে প্রভাবিত করে। এই বিষয়গুলো আছে। আর তরুণদেরকে নানানভাবে আকৃষ্ট করে। আমরা হয়তো জানি না, কিন্তু দেখেন হয়তো বা বড় বড় কনসার্টগুলো তারাই স্পন্সর করছে ভিতরে ভিতরে। এবং এখন যে ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন নাটক, সিরিয়াল হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে, সেগুলা বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়াতে, সেগুলো দেখা যায় সিগারেটের দৃশ্যগুলো এত বেশি এখন। এবং রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হলো আমাদের শাকিব খানের, সেখানে কিন্তু প্রথম থেকে শেষ দৃশ্য পর্যন্ত সবগুলোই সিগারেটের দৃশ্য। এইগুলা থেকে আমরা অনুমান করি যে তামাক কোম্পানি এই ছবিগুলো প্রয়োজন আর মানে আর্থিক সহায়তা তারাই দিচ্ছে। এবং ওটিটি প্ল্যাটফর্মে যেসব নাটক, সিনেমা এখন হচ্ছে, এবং আমাদের নায়ক নায়কের মুখে এখন সিগারেট দেখছি, বিশেষ করে মেয়েদের মুখেও তারা এখন সিগারেট দিচ্ছে, মানে তারা দেখাচ্ছে যে তারাও, মেয়েরাও খাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এখন বেশি বেশি হচ্ছে। আমাদের ধারণা এবং বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে তামাক কোম্পানি এইসব নাটককে তারাও স্পন্সর করে। তো এইগুলোর ব্যাপারে সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি, মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি, এবং তথ্য সচিবকে আমরা জানিয়েছি, সেন্সর বোর্ডকে জানিয়েছি, যাতে করে সিনেমাতে এইগুলো দৃশ্যগুলো এখন দেখানো নিষেধ। তো তামাক কিন্তু আইনের মধ্যে নাই। যদি আপনার প্রয়োজন হয় দেখানো, তাহলে কিন্তু একটা নিয়মের মধ্যে দেখাতে হবে, মানে স্ক্রিনের অর্ধেক অংশ জুড়ে লিখে দিতে হবে তামাক মৃত্যু ঘটায়, কিন্তু সেটাও তারা অনেক সময় লিখতে চায় না। তো এগুলো আইনের লঙ্ঘন হচ্ছে। তো আমরা সরকারকে জানিয়েছি যে যারা এইসব সিনেমা বা নাটক বানাচ্ছে এবং আইন লঙ্ঘন করছে, তাদেরকে আইনে আওতায় আনতে হবে। তো আমরা একদিকে বলছি খেও না, আবার আরেকদিকে তারা দেখাচ্ছে এটা আমরা মানে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমরা এই বিষয়টা সরকারকে বলছি, সরকার আসলে এই ব্যাপারটা বলতে। আমরা সেন্সর বোর্ডের মেম্বারদের সঙ্গে বসেছি, চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে বসেছি, শিল্পী সমিতির সাথে বসেছি, এফডিসিতে অনেকগুলো মিটিং করেছি তাদের সাথে, এবং তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। তারা যখন আমরা মিটিং করি এই ধরনের, তারা তখন আমাদের সাথে এক বাক্যেই বলে হ্যাঁ এগুলো দৃশ্য দেখানো উচিত না, কিন্তু আবার কিভাবে যেন প্রভাবিত হয়ে তারা আবার দেখায়। তো এগুলো হচ্ছে আমার তামাক কোম্পানিগুলো হয়তো তাদেরকে আর্থিকভাবে সহায়তা করছে প্রযোজনা করার জন্য। মানে একটা সিনেমা তৈরি করতে বা নাটক তৈরি করতে তো অনেক টাকা প্রয়োজন, এবং তামাক কোম্পানির কাছে টাকার অভাব নাই। কোটি কোটি টাকা তারা যেমন ট্যাক্স দিচ্ছে সরকারকে, তেমনি কয়েক কোটি টাকা যদি এই ধরনের সিনেমা নাটক বানাতে পারে, তাহলে তাদের ব্যবসা আরও বাড়বে, এটা তারা মনে করে।
তা আমরা এই ব্যাপারে সরকারকে অকিবাল করেছি এবং তারাও আশ্বাস দিয়েছে। এই ব্যাপারে মানে কোনো সিনেমা বা নাটকে এরকম কোনো কিছু যদি থাকে সেখানে কি মানে সরকারের দিক থেকে কোনো শর্ত দেওয়া নেই যে মানে এই যে অর্ধেক পর্যন্ত দেখাতে হবে তামাক মৃত্যুর কারণ, এটা যদি না দেখানো হয় তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? অবশ্যই এগুলোর ফাইন আছে, তাদের জরিমানা হতে পারে এবং জেল হতে পারে, দুটোই আছে। এবং আমরা কার্যকর হচ্ছে আইনটাকে একদম গ্যাজেট আকারে যে তামাক নিয়ন্ত্রণ আইন যেটা বেরিয়েছে সেই আইনের কপি সহ আমরা সেন্সর বোর্ডের সদস্যদের কাছে দিয়ে আসছি, আমরা চলচ্চিত্র পরিচালকদের কাছে দিয়েছি, হ্যাঁ, এবং এই সংশ্লিষ্ট বিষয়ে যারা জড়িত ফিল্ম আর্কাইভে এবং চলচ্চিত্র উন্নয়ন সংস্থার কাছে আমি সব জায়গায় দিয়েছি। এবং তাদেরকে আমি বলেছি সেন্সর বোর্ডের মেম্বারদের এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যদের যেগুলো দৃশ্য যেন দেখানো না হয়, আপনারা দেখবেন যেন যদি এসব দৃশ্য থাকে সেন্সর বোর্ড যখন আপনারা সেন্সর করেন ছবিটা তখন তো আপনারা সেটা অভিযোগ তুলতেই পারেন, যে পরিচালককে বলতে পারেন তোমার এই দৃশ্যটার মধ্যে এইটা ওয়ার্নিং সাইনটা তোমার দেওয়া হয়নি ঠিক মতো, তুমি সেটা দিয়ে আনো। এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য এইসব বিষয়গুলো তাদেরকে আমরা অনুরোধ করেছি, বারবার অনুরোধ করেছি। আশা করি তারা এবার দেখবে সেই বিষয়গুলো। আমরা অবশ্যই আশা রাখতে পারি যে এইরকম মানে এইরকম ভাবেও আসলে প্রচারণাগুলো হয়ে যায় খুব সাইলেন্টলি। হ্যাঁ, কারণ বিষয়টা হচ্ছে কি আপনারা বলেন যে মাদকাসক্তির সংখ্যা বাড়ছে দেশে, তো বাড়ার কারণগুলো অনেকে জিজ্ঞাসা করে আমাকে, তা আপনার তো আন্দোলনে কোনো লাভ হচ্ছে না। এই যে নানান ধরনের মাদক আমাদের দেশে ঢুকছে, ইয়াবা তো মায়ানমার থেকে রেগুলার আসছে, এটা তো আমরা বন্ধ করতে পারছি না। একসময় ভারত থেকে ফেন্সিডিল আসতো, এখন ভারতের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হওয়ার ফলে এই নকল ফেন্সিডিলের কারখানাটা বর্ডারগুলোতে বন্ধ হয়েছে, ফলে ফেন্সিডিলটা এখন কমে এসছে ভারত সরকারের সক্রিয় মানে সহায়তার জন্য। কিন্তু মায়ানমার তো কোনো কথা শোনে না, তারা তাদের বর্ডারের কাছেই তো তাদের সেনাবাহিনী তো এগুলোর সঙ্গে জড়িত, মায়ানমারের সেনাবাহিনী, এবং বর্ডারে আমরা শুনেছি ইয়াবার তৈরি কারখানাগুলো আছে, এবং সেখানে বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী তাদের সঙ্গে যোগসূত্র হয়ে এই ইয়াবা ব্যবসাটা তারা করছে এই দেশে। আর যেটা বিভিন্ন ধরনের এখন তো আইস, খাট, নানান ধরনের এলএসডি জাতীয় মাদক আরও লেটেস্ট যেগুলো সেগুলো আসছে, এবং সেগুলো আসছে আমাদের আফ্রিকার বিভিন্ন দেশের আমাদের মাফিয়া চক্রের মাধ্যমে, বিভিন্ন আমাদের গোয়েন্দা বাহিনীর মাধ্যমে এখন প্রায় এয়ারপোর্টে বা স্থলপথের নৌপথে এগুলো ধরা পড়ছে। আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, মিডিয়াতে দেখতে পাচ্ছি এগুলো ধরা পড়ে এবং আফ্রিকানদের ধরা হয়, তাদের সাজা হয়। এবং এই ফাঁকে কিন্তু বাংলাদেশ যেহেতু ভৌগোলিকভাবে এমন একটা স্থানে অবস্থিত যে একদিকে গোল্ডেন ট্রায়াঙ্গেল, একদিকে গোল্ডেন ক্রিসেন্ট, সুতরাং এই দেশটাকে বাংলাদেশকে এই মাফিয়া চক্র আপনার ট্রানজিট হিসেবে ব্যবহার করে, ফলে এখানে তারা ঢুকে অন্য দেশে চলে। যেমন কোকেনের যে চালানটা ধরা পড়লো জাহাজে, লিকুইড কোকেন, বিরাট একটা সয়াবিন তেলের মধ্যে, সেইটা তো ধরা পড়েছিল, সেটা তো অন্য দেশে যাওয়ার জন্য আসছিল। তো এরকম বিভিন্ন চালানগুলো এখানে আসে অন্য দেশে যাওয়ার জন্য, তখনই ধরা পড়ে। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু আবার মাদক এই দেশে ঢুকে যায়। তো এই জন্য আমরা এগুলো কমাতে পারছি না। এক, দুই নম্বর হচ্ছে যে করোনার সময় আমরা দেখেছিলাম একটা গবেষণা করে যে করোনার সময় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, সোশ্যাল মিডিয়াতে তখন নানানভাবে কি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মাদকের মানে ব্যবসা হতো, এবং তরুণরা তখন অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে ঘরে বসে মাদক পেয়ে যেত, মানে এতটাই অ্যাভেলেবল, অ্যাভেলেবিলিটি বেড়ে গেছিল। সেটাই ফলে তখন একটা বেড়েছে। আমি তো আগে বলতে 5 বছর আগে বাংলাদেশের মাদকাসক্তের সংখ্যা 75 লক্ষ, এখন তো আমরা গবেষণা করে দেখছি পত্রপত্রের রিপোর্ট যে প্রায় 1.5 কোটির মতো এখন, মানে 1 কোটি মাদকাসক্ত এবং 50 লক্ষ যারা নিয়মিত মাদক গ্রহণ করছে না, তারা হয়তো অনিয়মিত গ্রহণ করছে, মানে তাদের মজা করার জন্য বা ফান করার জন্য বা পার্টিতে তারা ব্যবহার করছে, কিন্তু নিয়মিত মাদকাসক্ত প্রায় 1 কোটিরও বেশি। এই যে 1 কোটি মাদকাসক্ত ভয়াল একটি সংখ্যা, 1 থেকে 1.5 কোটি যদি মাদকাসক্ত এবং ইউজার থেকে থাকে তাহলে সেটা খুব ভয়াবহ একটা ব্যাপার। আরেকটা বিরতির সময় হয়ে এলো, বিরতির পরে এসে আমরা একটু ইম্প্যাক্ট গুলো সম্পর্কে শুনবো। প্রিয় দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধী সমাধান, এই বিষয়ের উপরে অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরীর সাথে। স্যার, আপনার কাছ থেকে জানছিলাম এতক্ষণ যে অ্যাকচুয়ালি
চিত্রটা কি বাংলাদেশে মাদকের এবং কি কি ধরনের মানে কি কিভাবে আপনি কাজ করে এসেছেন প্রতিরোধমূলক? আপনি সবসময় এই কথাগুলো বলেন এবং ইম্প্যাক্টগুলো সম্পর্কেও বলেন। আজকেও স্যার একটু ছোট করে জানতে চাই, এই যে মাদকের কুপ্রভাব, এই কুপ্রভাব সম্পর্কে আপনি এত সুন্দর করে বলেন, আমার শুনতে মানে শোনার জন্য আমি অপেক্ষা করে থাকতে পারছি না। একটু দর্শকদের জন্য যদি আবার বলেন যে কি কি ধরনের কুপ্রভাব আছে মাদকের শরীরের এবং মনের ওপর। মাদকের তো প্রভাবটা দুইভাবে হয়, যেটা হচ্ছে একটা মানসিকভাবে তারা মানসিক রোগে ভোগে, এবং যেহেতু মাদকাসক্তি একটি ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, সুতরাং তার এই রোগটা হচ্ছে মানসিক একটা রোগ, এবং এইটা অনেকে বুঝতে চায় না যে এটা একটি রোগ। এটা একটা সমস্যা। আরেকটি হচ্ছে যে এইটা নিয়ে অনেক ধরনের আমাদের সমাজে আবার কুসংস্কার রয়েছে, যে এইটা হলে লুকিয়ে রাখতে হবে, মানে সমাজে তার প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে, তার ছেলেমেয়েরা, আমাদের প্রভাবশালী যারা অনেক সমাজে আছেন, বিত্তশালী এবং তাদের প্রতাপ অনেক বেশি, তারা সহজে বলতে চান না তাদের ছেলে মেয়ে মাদকাসক্ত এবং লুকিয়ে রাখেন, অথবা অনেক সময় শাসন করেন। এবং আমার কাছেও নিয়ে আসেন অনেকে, মনে করেন আমি এই ধরনের অনুষ্ঠান করি, আমি হয়তো এটা বুঝিয়ে দিলে তার ছেলে বা মেয়ে মাদক থেকে দূরে সরে আসবে। কিন্তু আমি তখন তাদেরকে বুঝিয়ে, দেখেন আমার কাছে আনতে পারেন ঠিকই, আমি হয়তো বা কিছুটা বোঝাতেই পারি, কিন্তু তার কিন্তু এটা একটা রোগ হয়েছে, এটার জন্য তার চিকিৎসা প্রয়োজন। আপনি হয়তো জানেন আমি কিন্তু একটা সিনেমা বানিয়েছিলাম, ছায়াছবি, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি, যেটার নাম হচ্ছে স্বর্গ থেকে নরক। এটা 2015 সালে আমি নির্মাণ করেছিলাম, যার জন্য পরিচালক সমিতির খাতায় আমার নাম লেখাতে হয়েছিল, চলচ্চিত্র প্রযোজক সমিতির খাতায় আমার নাম লেখাতে হয়েছিল, কারণ আমি সিনেমা প্রযোজনা করেছিলাম, পরিচালনা করেছিলাম। আমি এটা করেছিলাম একটি কারণে, আমি অসংখ্য অনুষ্ঠান এই ধরনের করেছি, কিন্তু আমি পরবর্তীতে ভাবলাম যে এই ধরনের অনুষ্ঠানদের কোনো স্মৃতিখাল থাকে না, মানে এটা কোনো আর্কাইভ থাকে না, তাই না? কিন্তু একটা চলচ্চিত্র কিন্তু নির্মাণ করলে এটা কিন্তু আর্কাইভে থেকে যায়, এবং আপনি কয়েক যুগ পরেও যদি আপনি চান সেই ছবিটা বের করে আনতে, আপনি কিন্তু পেয়ে যাবেন। যেমন মুখোশ ছবিটা কত বছর আগে, প্রায় 50 বছর আগে নির্মিত হয়েছিল, আমাদের আব্দুল জব্বার খান সাহেব বানিয়েছিলেন, কিন্তু এখনো কিন্তু আর্কাইভের ছবিটা পাওয়া যাবে। তো আমি এমন একটা ছবি বানাতে চাই সমাজের জন্য, যেটা মাদকের বিরুদ্ধে কথা বলবে। তো আমার ওই ছবিটা স্বর্গ থেকে নরক, এটা মাদক বিরোধী ছবি ছিল, এবং ধূমপান থেকে কিভাবে মাদকের দিকে আস্তে আস্তে ছেলেমেয়েরা চলে যায়, এবং পরিবারে মাদকটা ঢুকলে পরে পিতামাতার কি করণীয়। এটা তো একটা বিরাট সমস্যা বাংলাদেশে, তাই না? পিতামাতারা বিভ্রান্ত হয়ে যান, তারা কি করবেন বুঝে পান না, ছেলেমেয়ের এর সম্বন্ধে বলতেও লজ্জা পান, যে তার ছেলে মেয়েটা মাদকাসক্ত হলে তো আরো বেশি লজ্জা পান, ওই মেয়েটা বিয়ে দেওয়া যাবে না, এই মেয়েটার জন্য সংসারে একটা কালিমা আসবে, আমার বংশ মর্যাদা নষ্ট হবে। তো আমি এই ছবিতে দেখিয়েছি যে মাদকাসক্ত হলে না, তাকে ভালোবাসা দিয়ে তার চিকিৎসা কেন্দ্রে নিতে হবে, কারণ সে তো পরিস্থিতির শিকার, ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্স। আজকে সমাজের অবক্ষয়ের কারণে আমার সন্তান মাদকাসক্ত, তাকে দুধ দিয়ে লাভ নেই, তাকে দোষারোপ করে লাভ নেই, সে ভিকটিম, সুতরাং তাকে চিকিৎসা দিতেই হবে। ডায়াবেটিস হলে যদি আমি সন্তানের চিকিৎসা দিতে পারি, তাহলে মাদকাসক্ত হলে চিকিৎসা দিতে হবে। বাবা মায়েদের মধ্যে ভীষণ ওটাও কাজ করে, কারণ যে সবাই মনে করতে থাকে যে বাবা মারা ঠিক প্যারেন্টিং করতে পারেন না, সেই কারণে কারণ এখন তো আমাদের বন্ডিং গুলা নাই, ফ্যামিলি বন্ডিং যেটা আমরা বলি, পারিবারিক বন্ধন এখন তো নাই। এখন খাবার টেবিলে তো ছেলেমেয়েরা বসে না, তারা হয়তো ঘর বন্ধ করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে জগতে আছে, আর পিতামাতা শুধু খাবার টেবিলে খাচ্ছেন। আমরা তো আগে সন্তানদের নিয়ে পিতামাতা খাইতে, আমরা গল্প করতেন, আজকে কি করলাম, বন্ধুদের সঙ্গে কি হলো, আলোচনা হতো এবং গল্প হতো, এবং আমাদের একটা কানেকশন ছিল। আমরা খারাপ কাজ করলেও বলে ফেলতাম বা ঘরে এসে, এবং প্যারেন্টসরা আমার কথা বের করে ফেলতেন এবং শাসন করতেন। তো এই জিনিসগুলো তো এখন উঠে গেছে আমাদের সমাজে, পরিবার থেকে। তো আমি ছবিতে দেখিয়েছি যে পারিবারিক বন্ধনটা আমাদের রাখতে হবে, এবং ছেলে মেয়েদের ভালোবাসা দিয়ে চিকিৎসা দিয়ে আবার ঘরে ফিরিয়ে আনতে হবে, এবং তাকে সাপোর্ট দিতে হবে, যে সারা জীবন তাকে বকাঝকা করা যাবে না, এই তুই মাদকাসক্ত, তুই কি বুঝিস, আচ্ছা তুই তো খারাপ, তুই তো আমাদের সঙ্গে কথা বলার তোর কোনো অধিকার নেই, তুই যা, এরম করি তো আমরা। কিন্তু এরম করা তো ঠিক না। আমি বলি যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা পাপকে ঘৃণা করব, কিন্তু পাপীকে কেন ঘৃণা করব? সে তো ভিকটিম,
তো এই কথাগুলো আমি ছায়াছবিতে দেখিয়েছি, এখনো ইউটিউবে কিন্তু এই ছবিটা দেখানো হচ্ছে। এবং যে কোনো কেউ, আজকে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই দর্শকদের, আপনারাও ইউটিউবে স্বর্গ থেকে নরক লিখুন এবং ছবিটা দেখুন, নিজের পরিবারের সদস্যদেরও দেখান, তাহলে আপনি সব জানতে পারবেন যে মাদকাসক্তি কি, এটা হলে কি করতে হয়, পরিবারের কি দায়িত্ব। আমি কিন্তু এছাড়াও আরো অনেকগুলো বই লিখেছি, মানে ধূমপান থেকে মাদকাসক্তি হলে কি হয়, শারীরিক রোগ, যে কথাটা আপনি প্রশ্নটা করছিলেন, আমি সেখানে আবার ফিরে আসি। দেখেন, মাদকাসক্ত যারা, তাদের কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে ক্ষতিগ্রস্ত হয় না। যেমন ধরেন মাথার চুল পড়া শুরু হয়, তারপরে মাথার ভিতরে আমাদের ব্রেইন আছে, সেখানে ব্রেইনের স্ট্রোক হয়, তারপরে চোখের ছানি পড়ে, তারপরে আমাদের মুখের, আমি তো ডেন্টাল সার্জন, আমরা অসংখ্য রোগী পাই যাদের মুখের ক্যান্সার আমরা শনাক্ত করি, কারণ তাদের জর্দা, গুল, দোক্তা, খৈনি এবং মাদকের বিভিন্ন ধরনের ব্যবহারের কারণে এগুলা হয়। মুখের ঘা থেকে ক্যান্সার হয়ে যায়, তারপরে গলার ক্যান্সার হয়, তারপরে বুকে একদিকে ফুসফুসে ক্যান্সার, একদিকে হৃদরোগ হয়, তারপরে পেটে নানা ধরনের পরিপাকতন্ত্রজনিত রোগ হয়, তারপরে পুরুষত্ব নষ্ট হয়, মানে তাদের যৌন শক্তি হ্রাস পায়, এবং মহিলাদের যারা গর্ভবতী থাকে তাদের অকালে গর্ভপাত হয়ে যায়, কম ওজনের শিশু হয়, বিকলাঙ্গ শিশু হয়, এবং সবশেষে পায়ের পচনশীল রোগ হয়, যেটাকে বলি আমরা গ্যাংগ্রিন, পা কেটে ফেলতে হয়। তো এই ধরনের দেন আপাদমস্তক মাদকের কারণে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারপরেও মানুষ মাদক নিচ্ছে। তো আমরা এই কথাই সবসময় প্রচারণা করি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে যে বিষয়টা আপনি নির্ধারণ করেছেন যে প্রতিরোধী সমাধান, আমরা যদি প্রিভেন্টিভ প্রোগ্রামগুলো আরো বেশি করি, আমি যেমন শর্ট ফিল্ম, তারপরে ফুল লেন্থ ফিচার ফিল্ম, অসংখ্য বই লিখছি, শর্ট ফিল্ম বানাচ্ছি, এইগুলো যত আমি আরো ছড়িয়ে দেব স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন সভা সেমিনারে আমি এগুলো দেখাবো, ততই তো আমরা তরুণদেরকে জানাতে পারবো, তাদেরকে সচেতন করতে পারবো। এবং এই যে আমার চলচ্চিত্র, সেটাও ফ্যামিলি মেম্বাররা দেখবেন, পরিবার দেখবে, পিতামাতা দেখবে, তারা জানতে পারবে যে কেন মাদকাসক্ত হয় ছেলেমেয়েরা এবং তাদেরকে তখন কি করতে হয়। তো এই ধরনের কার্যক্রম নিয়ে মানুষ, আমাদের যে সংগঠন, আমরা দীর্ঘ 40 বছর যাবৎ কাজ করছি, এখনো করে যাচ্ছি। কারণ প্রতিরোধের কোনো বিকল্প নেই, কারণ প্রতিরোধ যদি আমরা না করতে পারি, আমরা যদি না বুঝাতে পারি সন্তানে, তারা তো সেটা গ্রহণ করবেই। এবং এই প্রতিরোধটা আসলে প্রত্যেক পরিবার থেকেই উঠে আসা শুরু করা উচিত, অবশ্যই, মানে একদম খুব ছোট মাইক্রো জায়গা থেকে। এবং বাবা মা আজকাল অনেক সময় মনে করে এটা তো একটা বিষয় না কথা বলার জন্য, যেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু আজকাল তো আপনি কথা না বললেও ও তো সোশ্যাল মিডিয়াতে সব দেখছে। আপনি হয়তো সেক্স সম্বন্ধে আপনি বলতে চান না অনেক সময়, তাই না, লজ্জা পান, কিন্তু এটা তো সে সোশ্যাল মিডিয়াতে দেখছে। তো তাকে যদি আমি অকাবল করি যে কিভাবে কি হয়, মাদক গ্রহণ করলে আমাদের ক্ষতি যেগুলা হয় শরীরে, আমরা খাবার টেবিলে বসে বলতে পারি যে তোমার বন্ধু যদি কোনোদিন তোমাকে সিগারেট অফার করে, তুমি কিন্তু কখনো খাবে না, কারণ তুমি জানো এটা খেলে কি হয়, তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে, তোমার পড়াশোনা তুমি করতে পারবে না, তোমার মেধা শক্তি নষ্ট হয়ে গেলে তুমি পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, তুমি বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমার সব স্বপ্ন বৃথায় যাবে যদি তুমি মাদক গ্রহণ করো। এগুলো আমরা পিতামাতার মুখ দিয়ে বলাতে চাই, এবং এই জন্যই আমরা এই ধরনের অনুষ্ঠান করি। সেজন্য পিতামাতাকে আগে ধূমপান মুক্ত হওয়া প্রয়োজন, ফ্যামিলি থেকে অবশ্যই। আমরা কিন্তু তিনি নিজে যখন ব্যবহারকারী হন তখন কিন্তু তিনি তখন আপনি বলতে পারেন না, কারণ আপনি এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। আপনি নিজে ত্যাগ করতে হবে, আপনাকে নিজেকে ছাড়তে হবে, অথবা আপনি বলতে হবে যেটা আমিও খাই না তুমিও খাবে না। এবং আমরা কিন্তু আরেকটা কাজ করি, আমরা যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে যাই, তখন কিন্তু শিক্ষক মন্ডলী যারা শিক্ষয়িত্রী আছে তাদেরকেও ইনভলভ করি, আমাদের সেমিনারে তাদেরকে অংশগ্রহণ করতে বলি এবং তাদেরকেও জানাই। কারণ শিক্ষক মন্ডলী যদি জানতে না পারেন বিষয়গুলা কি, তাহলে তো তারা ছাত্রদের সামনে সেগুলো বলতে পারবেন না, তাই না? আমরা শিক্ষক মন্ডলীদেরকে, শিক্ষয়িত্রীদের, তারা আমরা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের পিতা মাতার মতো তারা, তাই না? তাদেরকেও বলতে হবে ছেলে মেয়েদের সামনে যে তোমরা কখনো মাদক গ্রহণ করবে না। যখন সকালে অ্যাসেম্বলিটা হয়, স্কুল যখন শুরু হয়, তখন তো জাতীয় সঙ্গীত করানো হয়, সেখানে তারা জাতীয় সঙ্গীতটা গান করে এবং তারপরে তারা ক্লাসরুমে ঢুকে, তখনও আমরা তাদেরকে দিয়ে বলাতে পারি যে আজকে আমরা শপথ করব, আজকে আমরা একটা শপথ পাঠও কিন্তু থাকে এবং সেখানে আমরা বলাতে পারি যে ধূমপান করব না, মাদক গ্রহণ করব না, নিজেকে মাদক থেকে দূরে রাখবো, মাদককে না বলবো, এই কথাগুলো তো তাদের দিয়ে বলাতে পারি। এই জন্য আমরা স্কুল প্রোগ্রামগুলো বেশি করছি। এবং আমার যে বইগুলো লেখা হয়েছে, আমরা প্রায়
24টা বই বেরিয়েছে এবং সেগুলো আমি পাবলিক লাইব্রেরির মাধ্যমে বাংলাদেশের আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যে গ্রন্থকেন্দ্র সেখানে আমরা দিয়েছি। সারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক লাইব্রেরি বিভিন্ন জেলায় কিন্তু সেগুলো পাঠাচ্ছেন। চমৎকার। স্যার, আরেকটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে আবার কথা হবে। অবশ্যই। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই আরেকবার ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরীর সাথে। এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার একটু জানতে চাই, এই যে এত কাজ যে করেছেন আপনি এবং এতদিন ধরে লেগে আছেন, সেখানে আপনি কেমন সহায়তা পেয়েছেন সরকারি বেসরকারিভাবে? মানে অনেক সহায়তা পেয়েছি। জি, এটা মানে কোথাও কি স্যার কোনো প্রতিবন্ধকতা পেয়েছেন কিনা সেটাও একটু। প্রতিবন্ধকতা অবশ্যই থাকবে, কারণ প্রতিবন্ধকতা ছাড়া এই ধরনের কাজ করা খুব জটিল। প্রতিবন্ধকতা, নানা ধরনের হুমকি, নানা ধরনের মানে বাধা, এগুলো আসছেই আমার। কিন্তু আমি তো একজন মুক্তিযোদ্ধা, আপনি জানেন। 71-এ যেমন 18 বছর বয়সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তা আমি কোনো কিছুকে ভয় করি না। কারণ আমি যখন 18 বছর বয়সে এই পাকিস্তানি হানাদার বাহিনী যখন আলবদর রাজাকাররা সমস্ত জায়গায় আমাদের মানে দলে দলে মানুষ মানে হত্যা করছে, তখন সেইটার মধ্যে দিয়ে তো আমি যুদ্ধে চলে গিয়েছিলাম। তো সেই সাহসটুকু আমার আছে বলে এখন পর্যন্ত সে মাদক ধূমপান নিয়ে আমি কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং সেটা সৃষ্টিকর্তা হয়তো আমাকে সেই সাহসটা দিয়েছেন। এবং সেই সাথে এইটাও বলতে চাই, হয়তো অনেক সময় আমাকে ভয় দেখানো হয়, নানা হুমকিও দেওয়া হয় এইসবের কাজে আমাকে বন্ধ করার জন্য, কিন্তু আমি কখনোই পিছপা হইনি। কারণ আমি মনে করি যে জনগণের যে ভালোবাসাটা আমি পেয়েছি এবং তাদের যে সাপোর্টটা আমি পেয়েছি, এবং আপনি যেটা বলেন সরকারের সহযোগিতা, অবশ্যই আমি সরকারের সহযোগিতা পেয়েছি বলেই আমি আজকে এই পর্যন্ত কাজ করতে পেরেছি। কারণ সরকার তো মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন এবং তিনিই বলেছেন 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করবেন। এবং বাংলাদেশে বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মাদক বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং আমি জাতীয় কমিটিগুলোর সঙ্গে সম্পৃক্ত আছি। জাতীয় পর্যায়ে যেগুলো সিদ্ধান্তগুলো নেওয়া হয় মাদক বিরোধী, সেগুলোর সঙ্গে আমি জড়িত আছি। তো সব বিষয়ে সরকার আমাকে যেমন প্রশংসা করছে, আমার আমার কার্যক্রমের বিভিন্ন ধরনের পুরস্কারও আমাকে দিচ্ছে তারা। আমি এই বছরই আমি ন্যাশনাল যেটা টোবাকো ইন্টারন্যাশনাল ডে ছিল, সেখানে আমি রিজিওনাল ডিরেক্টর জেনারেলের কাছ থেকে, সায়েম মাহজুদ পুতুলের কাছ থেকে রিজিওনালি আমি মানে এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছি তামাক বিরুদ্ধে কার্যক্রম। এবং এই বছরই তামাক বা মাদক মুক্ত দিবসে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানুষের আমাকে সম্মাননা জানানো হয়েছে। সুতরাং এগুলো তো আমার আছেই, প্রশংসা আমি পাচ্ছি, সরকারের সহযোগিতা পাচ্ছি বলেই আমি কাজ এগিয়ে নিতে পারছি। কারণ প্রত্যেকটা এই ধরনের প্রশংসা বা এই ধরনের সনদপত্র বা পুরস্কার পদক কিন্তু মানুষকে আগ্রহী করে কাজ করার জন্য, কাজে মোটিভেশন। তো আমি মনে করি যে অন্যদেরও এইভাবে এগিয়ে আসতে হবে। আমি একজন চিকিৎসক হিসাবে আমি মনে করি যে মাদক ধূমপান প্রতিরোধে প্রতিটা রোগীর সঙ্গে এই বিষয়ে প্রতিটা চিকিৎসকের কথা বলা উচিত। আমি একজন চিকিৎসক হিসেবে মনে করি। আমি শুধু ডক্টর অরূপ রতন চৌধুরী কেন রোগীর সঙ্গে জিজ্ঞাসা করব তুমি মাদক গ্রহণ করো কিনা বা ধূমপান গ্রহণ করো কিনা, কারণ চিকিৎসা যদি সঠিকভাবে আমাকে দিতে হয় তাহলে তার এই ধরনের নেশা থাকলে তো তার চিকিৎসা সফল হবে না, তাই না? সে যদি ধূমপান করে আর আমি যদি তাকে অ্যান্টিবায়োটিক দিতে থাকি, ওষুধ খেতে বলি, একদিকে বিষ খাচ্ছে একদিকে আমি ওষুধ দিচ্ছি, হয় না। তাকে আগে ওইটাকে ছাড়াতে হবে। সুতরাং কাউন্সেলিংটাকে তাকে করতেই হবে, তাকে ধূমপান থেকে বিরত রেখে, তাকে মাদক থেকে বিরত রেখে তাকে ছাড়িয়ে তারপরে আমার চিকিৎসা দিতে হবে। এই প্র্যাকটিসটা প্রতিটা চিকিৎসকের হওয়া উচিত আমাদের দেশে। কারণ কোনো রোগী আপনার সফলভাবে মানে কৃতকার্যভাবে আপনার ভালো চিকিৎসা দিতে পারবে না যতক্ষণ না তিনি তার ধূমপান মাদক না ছাড়াতে পারেন। তাই আমি মনে করি প্রতিটা চিকিৎসকের এই ব্যাপারে এগিয়ে আসা উচিত এবং তারা যদি আরো অগ্রসর হয় এই ধরনের প্রতিরোধ ব্যবস্থায়, তাহলে অবশ্যই আমরা আমাদের জনগণকে তামাক যেমন প্রতিরোধ করতে পারবো, মাদকের আগ্রাসন থেকে তাদেরকে দূরে রাখতে পারবো। দারুণ বলেছেন স্যার। একই সঙ্গে যদি একটু জানতে চাই যে মানসিক স্বাস্থ্য সেবা এই জিনিসটা কিভাবে এই মাদকাসক্তি সমস্যার নিরসনে কাজ করতে পারে?
অবশ্যই এটা তো একটা মানসিক রোগ। তো আমি তো মনে করি যে আমরা যদি সুস্থ হয়ে বেঁচে থাকতে চাই, আমাদের দুইটা বিষয়, একটা শারীরিক, একটা মানসিক। আমি যতক্ষণ না মানসিকভাবে স্বস্তি না পাবো, সুস্থ না থাকবো, ততক্ষণ আমি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবো না। দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জিনিসটাই আমি সবাইকে বোঝাতে চেষ্টা করি যে আমি যদি পূর্ণাঙ্গভাবে সুস্থ জীবনযাপন করতে চাই, তাহলে পূর্ণাঙ্গভাবে মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। সুতরাং এই মানসিক সুস্থতার জন্য আমাদের ধূমপান মাদক থেকে দূরে রাখতে হবে, এবং যারা মাদকাসক্ত বা যারা ধূমপাই তাদেরকে এই ধূমপান এবং মাদক কিভাবে তাদের ছাড়ানো যায় তাদেরকে চিকিৎসার আওতায় আনতে হবে, তাই না? তাদের নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে হবে। ধূমপানটাও কিন্তু একটা নেশা, এটার জন্য কিন্তু আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছেন বা সাইকিয়াট্রিস্ট যারা আছেন বা কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা আছেন তাদের সহায়তা নিতে হবে, কারণ এটা তো একটা নেশা, এবং নেশাটা ছাড়তে গেলে অবশ্যই তাকে আস্তে আস্তে কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু সেটা থেকে দূরে আনা। এটা একটা ফুল লাইফস্টাইলের চেঞ্জের মাধ্যমে অবশ্যই এটা করা, জীবন ব্যবস্থা পরিবর্তন করতে হবে, জীবন ব্যবস্থার পরিবর্তন সময় নিয়ে, এবং এটা এবং সেখানে ফ্যামিলি সাপোর্টটাও খুব ইম্পর্টেন্ট। আমরা সেটাই সবসময় বলি যে ফ্যামিলি মেম্বার, যেমন ডায়াবেটিস হলে একজন ডায়াবেটিস রোগী যখন ছোট একটা বাচ্চা যখন ইনসুলিন নিতে হয়, তখন কিন্তু পরিবারের সবাইকে তাকে সহযোগিতা করতে হয়। তুমি ইনসুলিনটা নাও, তোমার তাহলে তোমার অসুস্থ হয়ে যাবে, এবং পিতামাতা সহায়তা করেন, ভাই বোনরা সহায়তা করে। তা আমরা মাদকাসক্ত যারা বা ধূমপাই যারা, তাদেরকে যদি ফ্যামিলি মেম্বার সবাই সহযোগিতা করে তাকে ছাড়ার জন্য আগ্রহী করে বা অনুরোধ করে, তাহলে আমার মনে হয় প্রতিটা পরিবার থেকেই এটা দূর হয়ে যাবে। চমৎকার বলছেন স্যার। একটু যদি জানতে চাই যে সরকারি বেসরকারি আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই ক্ষেত্রে? সরকার থেকে আরো বেশি পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন ধরেন সরকার এখন যে ডোপ টেস্টের ব্যবহারটা করছে, এটা শুধু পুলিশ বাহিনীর মধ্যে এখন হচ্ছে, বিভিন্ন ড্রাইভিং এর ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এটা একদম রেগুলারলি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান ডোপ টেস্টের প্রচলনটা কিন্তু শুরু করতে হবে। মানে কোনো ছাত্রছাত্রী ভর্তির আগে তাকে ডোপ টেস্টটা বাধ্যতামূলক করা উচিত। অর্থাৎ ছাত্রছাত্রীরা জানবে যে আমি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে বা আমি একটা উচ্চতর ডিগ্রি নেব, আমি আরও স্কুলের মেধাসম্পন্ন আমি একটা কলেজ বা ইয়েতে ভর্তি হবো, তখন আমি যদি মাদকাসক্ত থাকি তাহলে আমি ধরা পড়লে আমি ভর্তি হতে পারবো না, এইটা ভয়টা তার মধ্যে আসতে হবে। শুধু স্যার ভর্তির সময় কেন, পড়াশোনা চলাকালীন নয়? পড়াশোনা চলাকালীন সময় আমরা করতে পারি, কিন্তু আমি বলছি কেন আমরা ভর্তির সময় করব? তাইলে আমরা রেগুলারলি আমরা এটা একটা রুটিনের মতো হয়ে যাবেন। যেমন চাকরির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যখন রুটিন টেস্ট করা হয়, তাদেরকে ব্লাড সুগার দেখা হয়, ইউরিন টেস্ট করা হয়, তাই না? চাকরির যখন তাদের প্রমোশন হয়, বলা হয় না, তাদের ইয়ারলি একটা রিপোর্ট দিতে হয়। সেইভাবে যদি আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা রুটিন ওয়ার্ক করে ফেলি, যে আমরা হেলথ চেক আপের মতো, তো ছাত্রছাত্রীরাও ডোপ টেস্ট করা হবে, তাহলে কিন্তু এটা একটা রেগুলার সিস্টেমের মধ্যে আসবে। এবং এটা কয়েক বছর যদি আমরা করি তাহলে পরবর্তীতে আর এটা নাও লাগতে পারে। কিন্তু এখন যেহেতু মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, নতুন নতুন মাদক আমাদের দেশে ঢুকছে, সোশ্যাল মিডিয়াতে মাদক চলে আসছে, সুতরাং এটার অনেক সিগারেট পদ্ধতি এখন ছেলেমেয়েরা গ্রহণ করছে, এবং এটারও পরিণতি কিন্তু অনেক খারাপ, যেটা প্রসঙ্গে অনেক আমি কথা বলতে পারিনি হয়তো, কিন্তু সিগারেটও বিজ্ঞান প্রমাণ করেছে যারা সিগারেট এখন খাচ্ছে তারা কিন্তু পরবর্তীতে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তো সমাজে কিন্তু সিগারেট এখন চলে আসছে, মেয়েরা সিগারেট খাচ্ছে। সুতরাং এইগুলা বিষয় নিয়ে আমরা আরো বেশি সচেতন করতে চাই, এবং যারা এগুলা গ্রহণ করছে তাদেরকে বিরত রাখার জন্য আমরা যদি ডোপ টেস্টের প্রচলনটা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বাধ্যতামূলক করে দেয়, এবং এই হেল্পফুল হতে পারে। এই মাদকাসক্ত যারা, তাদের চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রগুলোকে আরো আধুনিক করে, এবং আরো বেশি কতগুলো আধুনিক নিরাময় কেন্দ্র স্থাপন করা যায় সরকারের মাধ্যমে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, তাহলে কিন্তু যারা মাদকাসক্ত 1 কোটি আছে এখন, তাদের চিকিৎসা দেওয়া যায় এবং তাদেরকে সুস্থ করে ঘরে ফেরানো এখন উচিত, পুনর্বাসন সম্ভব। অনেক ধন্যবাদ স্যার, চমৎকার আলোচনা হলো আজকে। আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আশা করি আগামী অনুষ্ঠানেও আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।